আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করছে যুক্তরাষ্ট্র, যা শুধু কূটনৈতিক পদক্ষেপ নয় বরং বৈশ্বিক জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধাক্কা। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল তাতে নাটকীয় পরিবর্তন এসেছে। রাজস্থানের আলোয়ারে ঘটতে যাচ্ছে এক নজিরবিহীন ঘটনা। দণ্ডপ্রাপ্ত দুই খুনি এবার বিয়ে করছেন। আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করছে যুক্তরাষ্ট্র, যা শুধু কূটনৈতিক পদক্ষেপ নয় বরং বৈশ্বিক জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে সংস্থার সবচেয়ে বড় অর্থদাতা ও প্রভাবশালী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছে তার অনুপস্থিতিতে রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য প্রতিক্রিয়া এবং গবেষণা কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। WHO এর বাজেটের প্রায় 18% অর্থ এতদিন যুক্তরাষ্ট্র প্রদান করত। এই অর্থ দিয়ে সংস্থাটি টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ নজরদারি, জরুরি স্বাস্থ্য সহায়তা এবং দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য সক্ষমতা বাড়াত। যুক্তরাষ্ট্রের প্রস্থান সংস্থাকে আর্থিক সংকটে ফেলেছে। ব্যবস্থাপনা দল হ্রাস করা হয়েছে এবং বছরের মাঝামাঝি নাগাদ প্রায় 1/4 কর্মী ছাঁটাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দেশগুলো এই ঘাটতির সবচেয়ে বেশি প্রভাব অনুভব করবে। WHO বৈশ্বিক রোগ নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ভাইরাস বা মহামারী শনাক্ত এবং তথ্য বিনিময় এবং দেশগুলোকে প্রস্তুত করতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশের অংশগ্রহণ কমলে এই তথ্য প্রবাহ দুর্বল হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভবিষ্যতে নতুন মহামারীর মোকাবেলায় বিশ্ব একযোগে কার্যকর প্রতিক্রিয়া জানাতে অক্ষম হতে পারে, যার প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়বে। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে WHO ত্যাগের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সংস্থার মাধ্যমে দেশটি বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দিত, গবেষণার তথ্য পেত এবং আন্তর্জাতিক মান নির্ধারণে প্রভাব রাখত। বিশেষজ্ঞরা দেখছেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বহুপাক্ষিক সংস্থার ভূমিকা সীমিত করার কৌশলের অংশ এবং এর ফলে বিশ্ব স্বাস্থ্য, জলবায়ু ও মানবিক সংকট মোকাবেলায় কাঠামো দুর্বল হতে পারে। WHO এখন ইউরোপ, চীন ও বেসরকারি দাতাদের উপর নির্ভর করবে। তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, গবেষণা ও রাজনৈতিক প্রভাবের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। এই প্রস্থান শুধু সংস্থার জন্য নয়, বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি ও আন্তর্জাতিক সহযোগিতার উপরও প্রভাব ফেলবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন 23 ও 24 জানুয়ারি 2 দিন ব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যে রুশ ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। 22 জানুয়ারি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রিয় ও ক্রিভি রিহে হতাহত হন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। কিয়েভে প্রায় 3000 ভবনের বাসিন্দা 0 ডিগ্রি তাপমাত্রায় হিটিং ব্যবস্থা ছাড়াই দিন কাটাচ্ছেন। বন্ধ রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে লভিভে হামলার পর গোপন তথ্য সংগ্রহের অভিযোগে 2 রুশ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাশিয়ার ভেতরে হামলার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার একটি রুশ তেল টার্মিনাল ও ক্রিমিয়ার রাডার স্টেশনের হামলায় তেল ও অস্ত্র স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় কিয়েভ। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $50 মিলিয়ন হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই ভূমধ্যসাগরে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ফরাসি নৌবাহিনী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে একাধিক মিত্র দেশের সহায়তায় এই অভিযোগ চালানো হয় বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
সব মিলিয়ে টানটান উত্তেজনার মধ্যে যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন চুক্তি প্রায় চূড়ান্ত। এদিকে দাভোসে ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ ইউরোপীয় নেতারা ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শাহিদা রুবি, মাই টিভি। গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল তাতে নাটকীয় পরিবর্তন এসেছে। গ্রিনল্যান্ড কিনতে রাজি না হলে ইউরোপের উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, গ্রিনল্যান্ড দখলে কোনো ধরনের সামরিক শক্তি ব্যবহারের পরিকল্পনা নেই। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই অবস্থান পরিবর্তনের ঘোষণা দেন। এর ফলে আটলান্টিকের দুই পাড়ের দেশগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে সৃষ্ট গভীর কূটনৈতিক সংকট আপাতত প্রশমিত হয়েছে। ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ন্যাটোর সঙ্গে একটি সমঝোতার ফ্রেমওয়ার্কে পৌঁছানো গেছে। এর ধারাবাহিকতায় ডেনমার্ক সহ ইউরোপের 8টি দেশের উপর প্রস্তাবিত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, এই সমাধান চূড়ান্ত হলে তা যুক্তরাষ্ট্রের ও ন্যাটো সদস্য দেশগুলোর জন্যই ইতিবাচক হবে। এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান ন্যাটো জোটের ভিতর উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে দাভোসে তিনি স্পষ্ট করে বলেন, শক্তি প্রয়োগের কোনো ইচ্ছা তার নেই এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে আলোচনার পথে এগোতেই চান তিনি। তার দাবি, উত্তর আমেরিকার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের কারণেই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে ট্রাম্পের সিদ্ধান্তে স্বাগত জানান, তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রেড লাইন বলে নিশ্চিত করেন। নেদারল্যান্ডস ও সুইডেনও শুল্ক প্রত্যাহারকে ইতিবাচক হিসেবে দেখছেন। ন্যাটো জানিয়েছে, সমঝোতার মূল লক্ষ্য আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব সীমিত করা, যদিও গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। তবে বিশ্লেষকদের একটি অংশ এই ফ্রেমওয়ার্ক নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওলে ওয়েভারের মতে, এটি মূলত রাজনৈতিক চাপ সামাল দেওয়ার একটি কৌশল মাত্র। তার ধারণা, এই সমঝোতা যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে তৈরি হওয়া আস্থার ফাটল পুরোপুরি মেরামত করতে পারবে না। রাজস্থানের আলোয়ারে ঘটতে যাচ্ছে এক নজিরবিহীন ঘটনা। দণ্ডপ্রাপ্ত 2 খুনি এবার বিয়ে করছেন। কনে প্রিয়া শেঠ বা নেহা শেঠ এবং বর হনুমান প্রসাদ শুক্রবার আলোয়ারের বারোদামেভে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। রাজস্থান হাইকোর্ট তাদের বিয়ের জন্য 15 দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছে। এই অদ্ভুত জুটি ও তাদের বিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মডেল প্রিয়া শেঠের অপরাধ ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। 2018 সালে টিন্ডার অ্যাপে পরিচিত যুবক দুষ্যন্ত শর্মাকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে হত্যা করেছিলেন তিনি। দুষ্যন্তকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে মরদেহ সুটকেসে ভরে পাহাড়ে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় প্রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। অপরদিকে হনুমান প্রসাদ 2017 সালে পরকীয়া প্রেমিকার প্ররোচনায় 5 জনকে হত্যা করেছিলেন। তার মধ্যে প্রেমিকার স্বামী, ঘুমন্ত 3 সন্তান ও এক ভাতিজা অন্তর্ভুক্ত। এই হত্যাকাণ্ড আলোয়ারের ইতিহাসে অন্যতম বর্বর রূপে বিবেচিত। প্রায় 6 মাস আগেই সাঙ্গানের ওপেন জেলেই প্রথম দেখা হয় প্রিয়া ও হনুমানের। সেখান থেকেই তাদের আলাপ এবং প্রেম শুরু হয়। দণ্ডপ্রাপ্ত সত্ত্বেও তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। পরে বিয়ের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হন এবং 15 দিনের প্যারোল মঞ্জুর হয়। আইন ও অপরাধের বেড়াজালে ঘেরা এই বিয়ে রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রেম ও নৃশংস অপরাধের বিরল সংমিশ্রণ নজর কাটছে।